এই সহজ সরল অন্ধ ছেলেটিকে খুব নির্মমভাবে অ্যাসিডে গুলিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। কিন্তু মার্কো নামে তার বড় ভাই এই হত্যার প্রতিশোধ নিতে নেমে পড়ে এক মরণ খেলায়। এই মার্কো কোনো সাধারণ কেউ নয়। তার হিংস্রতা এতটাই ভয়ঙ্কর যেন দেখে মনে হবে সাক্ষাৎ রাক্ষস এসে সবাইকে খেয়ে ফেলছে। ভায়োলেন্স কত প্রকার ও কি তার সব যদি জানতে চাও তাহলে প্রস্তুতি নিয়ে বসে পড়ো আজকের মুভিটি দেখার জন্য। তো চলো শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা একটি বক্সিং রিং দেখতে পাই, যেখানে বক্সিং রিং না বলে জুয়ার আড্ডা বললে হয়তো ভুল হবে না। সেই আড্ডায় অনেক লোক বক্সারদের উপর প্রচুর বাজি ধরে টাকা উড়াচ্ছিল। দুই বন্ধু ভিক্টর ও ওয়াসিমও এই আড্ডায় বসেছিল ঠিক একই কারণে, কারণ ওয়াসিমও এই ফাইটারদের উপর অনেক টাকা বাজি রেখেছিল। তার বন্ধু ভিক্টর আবার এসব জুয়া খেলার লোক নয়, বরং সে শুধু বন্ধুর জন্য এখানে এসেছিল। তার উপর ভিক্টর বেচারা অন্ধ। ফাইট শেষে ওয়াসিম আর ভিক্টর কথা বলতে বলতে সে জুয়ার আড্ডা থেকে বেরিয়ে আসে। এরই মধ্যে ওয়াসিমের ফোনে তার বড় ভাই তারিকে একটা কল আসে। এই তারিক কিন্তু বড় ভাই হওয়ার সাথে সাথে ওয়াসিমের বিজনেস পার্টনারও। সে কয়েকদিন ধরে তাদের ব্যবসার লস সামলানোর জন্য ড্রাগ মাফিয়াদের সাথে ড্রাগের ডিল সাপ্লাই করার জন্য ওয়াসিমকে রাজি করানোর চেষ্টা করছিল। ঠিক সেভাবেই এবারও সে ওয়াসিমকে ফোন করে ঠিক একই কথা বললে প্রতিবারের মতো ওয়াসিম এবার প্রস্তাবটাকে পুরোপুরি নাকচ করে দেয়। এরপরে দুজনে আবার স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছিল। কিন্তু তারা একটু দূরে যাওয়ার পরেই ভিক্টর হঠাৎ পিছন থেকে ওয়াসিমের গুঙ্গানির শব্দ শুনতে পায়। সে পিছনে ফিরে ওয়াসিমকে ডাকতে গিয়ে কিছু একটাতে পা লেগে হুমড়িকে পড়ে। সেটা ছিল তার প্রিয় বন্ধু ওয়াসিমের ডেড বডি। ভিক্টর তার ঘ্রাণ শক্তির সাহায্যে রক্তের গন্ধ পেয়ে ব্যাপারটা ভালো করে আঁচ করতে পারে। তার সামনে তখন ওয়াসিমের খুনিরা নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়েছিল। অন্ধ ভিক্টর উঠে দাঁড়িয়ে তাদের গায়ে হাত দিয়ে ঘ্রাণ শুকতে শুরু করলেও লোকগুলি তাতে কিছুই করেনি। হয়তো তারা ভেবেছিল যে অন্ধ আবার কি সাক্ষী দেবে, কিন্তু এই ভিক্টর যে কি পরিমাণ সেন্স ছিল তা নিয়ে তাদের কোনো ধারণাই ছিল না। তার ঘ্রাণ ও স্পর্শ শক্তি এতটাই প্রকট ছিল যে খুনিদের গাড়ির মডেল পর্যন্ত সে মনে রাখা শুরু করে। সেই গাড়িটা ছিল একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার। এবার ভিক্টর পুলিশের কাছে গিয়ে এই সবকিছু বলতে শুরু করে। এই সবকিছু শোনার পর পুলিশ ভাবতে থাকে তার ভাই তারিকই হয়তোবা তার সাথে কোনো না কোনো ভাবে জড়িত আছে। তা নিয়ে তারিককে প্রশ্ন করলে তারিকের কথা হলো যে পুলিশ গ্রেফতার করতে গিয়ে সময় নষ্ট করছে। এ বলে সে তার ভাইয়ের জন্য ইসলামিক রীতিতে জানাজার আয়োজন করে। আর এখানে দেখা যায় সে অনুষ্ঠানে চলে আসে ওই ডিফেন্ডার গাড়িটি। বহুদূর থেকে গাড়ির শব্দ শুনে আর গ্রান শুকে ভিক্টর বুঝতে পারে যে এটাই সেই খুনির দল। এই দলের লিডারের নাম ছিল রাসেল। সে সরাসরি তারিকের সাথে কোলাকুলি করে। এখান থেকে আমরা বুঝতে পারি যে তারিক এবং রাসেল মিলে আসলে নিজের ভাইকে হত্যা করে দিয়েছে। পাশাপাশি ভিক্টর কিন্তু এই সমস্ত কিছু আঁচ করতে পেরে বুঝতে পেরে যায় যে কে আসলে তার বন্ধুর খুনি। তাই সে দ্রুত তার গার্লফ্রেন্ড ঈশাকে ফোন করে জানায় যে সে তার সাথে একটি ইম্পর্টেন্ট কথা বলতে চায়। কিন্তু ঈশার সাথে কথা শেষ হওয়ার মাত্রই রাসেলের লোকরা এসে ভিক্টরকে কিডন্যাপ করে নিয়ে যায়। এবার তাকে নিজের ডেরায় নিয়ে যাওয়ার পর রাসেল তাকে বলে যে তারিক অসীমকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিল, কারণ অসীম তাদের ড্রাগ বিজনেসে বাধা দিচ্ছিল। মানে তারিক তার নিজের ভাইকে পর্যন্ত দুনিয়া থেকে সরিয়ে দিতে দ্বিধাবোধ করেনি। ভিক্টর এসব শুনে হুমকি দেয় যে সে পুলিশের কাছে রাসেলের ব্যাপারে সবকিছু জানিয়ে দেবে। কিন্তু রাসেল পরক্ষণে তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ভয়ানক এক অ্যাসিডের মধ্যে তাকে ফেলে দেয়, যার ফলে নিমিষে ভিক্টরের বডিটি সেই ভয়ানক অ্যাসিডে পড়ে পুরোপুরি গলতে শুরু করে। শুধু তাই নয়, তার মৃত্যুর ভিডিও রাসেল তার লোকদেরকে দিয়ে করিয়ে রাখে। এবার রাসেল ভিক্টরকে মারার পর তার বাবা টনির সাথে দেখা করতে যায়। টনি নিজে এক বিরাট গ্যাংস্টার ছিল এবং সে হলো এক গ্যাংয়ের বস। সে তার লোকদের আদেশ দেয় ভিক্টরের বডিটা যেন কোনোভাবে চেনা না যায়। তারাও তাকে আশ্বস্ত করে বলে যে এই বডিটা তারা ইতিমধ্যে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে ফেলেছে। কিন্তু ঠিকই তার বডি কিছুদিনের মধ্যে পুলিশ খুঁজে পায়। ভিক্টরের গার্লফ্রেন্ড ঈশানের মিসিং কমপ্লেন সূত্র ধরে বডিটা তারা চিহ্নিত করে ফেলে। অর্থাৎ এই বডিটা ওয়াসিমের মারের কেসে সবচেয়ে বড় সাক্ষী। ভিক্টর নিয়ে পুলিশের মুখে আমরা একটি শকিং জিনিস শুনতে পাই, আর তা হলো ভিক্টর নিতান্তই সাধারণ মানুষ হলেও কিন্তু কোনো সাধারণ ফ্যামিলির মানুষ ছিল না। তার ভাই জর্জ পিটার নিজেও এক বিরাট গ্যাংস্টার। এর উপরে ভিক্টরের মার্কো নামে এক ভাই ছিল, যে ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর। অর্থাৎ রাসেল যে কাদের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে সেটা তারা নিজেরাও বুঝতে পারেনি। ভিক্টরের এই নির্মম হত্যার পর স্বয়ং জর্জও সবাইকে কথাটা মার্কোকে জানাতে নিষেধ করে, কারণ সে যদি একবার জানতে পায় তাহলে কি করে বসবে তা কেউ কল্পনা করতে পারে না। কেননা মার্কো এই সবচেয়ে প্রিয় মানুষ ছিল ভিক্টর। আর এখানে মার্কো কিন্তু তাদের আপন ভাই ছিল না। অনেক আগে তাদের বাবা তাকে রাস্তা থেকে নিয়ে আসে নিজের ছেলে মর্যাদা দিয়েছিল। তারপর থেকে জর্জ আর ভিক্টর তাদের আপন ভাইয়ের মতোই ভালোবেসেছে। আর মার্কো তাদের গায়ে কখনো একটি ফুলের টোকাও লাগতে দেয়নি। জর্জের এই গোল্ডের ব্যবসা আর যে সমস্ত কিছু মার্কো সামলে দিত। অনেকদিন আগের ঘটনা, একবার জর্জকে জনি নামের একজন ফোন করে বলে যে সে তার ভাইকে কিডন্যাপ করেছে, যার বদলে লোকটা মুক্তিপণ হিসেবে 4 কেজি গোল্ডের বিস্কুট দাবি করে। ফল পাওয়ার পর জর্জ ভেবেছিল যে লোকগুলো হয়তো ভিক্টরকে ধরে নিয়ে গেছে।
কিন্তু দেখা যায় ভিক্টর তখন বাড়ির উঠোনে দিব্যি বসে আছে। এতে জজ বুঝতে পারে যে ওই লোকগুলো ভিক্টরকে ধরে নিয়ে যায়নি, আসলে ওই লোকগুলো নিয়ে গিয়েছিল মার্কোকে। আর মার্কোকে নিয়ে যাওয়ার মানে নিজের মৃত্যু ডেকে আনা, কেননা মার্কো ছিল এক খতরনাক গ্যাংস্টার। আর মার্কোকে ধরে এক হিংস্র কুকুরের কাছে বন্দি করে রাখে। কিন্তু মার্কো একাই দুটি কুকুরকে ছিন্ন ভিন্ন করে দেয়। ভাইরে ভাই, লোকটা যে কতটা ভয়ানক সেটা আমরা এই মুভির এই জায়গা থেকে ভালোভাবে টের পাচ্ছি। কুকুরগুলো মারার পর এক লাথিতে সে খাঁচা ভেঙে বেরিয়ে আসে। তখনই সেই লোকগুলো তার উপর হামলা করে বসে। সে তাদের সবাইকে এক ছুরি আতড়া দিয়ে কেটে কুচি কুচি করতে থাকে। এখানে মার্কোর যে ফাইটিং স্কিল আর হিংস্রতা তোমরা দেখতে পাচ্ছ, তা দেখে বোঝা যাচ্ছে যে মার্কো কত বড় একজন গ্যাংস্টার। তবে ঘটনা যাই হোক না কেন, ভিক্টরের সাথে মার্কো ছিল দুনিয়ার সবচেয়ে কোমল মানুষ। এর মানে ভিক্টর হত্যার খবরটা তার কানে পৌঁছালে সে কি তুল কালাম করে বসবে, যেটা যথেষ্ট ভালোভাবে জানা যাচ্ছে। ঠিক সেভাবে সবার নিষেধ থাকা সত্ত্বেও ইতিমধ্যে খবর পেয়ে যায় মার্কো তার প্রিয় ভাই আর বেঁচে নেই। এর ফলে ভিক্টরের ফিউনারালে সে মার্কো এক কঠিন শপথ করে বসে। সে সোজাসুজি চার্চের মাইকে ঘোষণা করে বসে যে ভিক্টরের খুনিদেরকে সে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। এখন ওই চার্চের বেঞ্চিতে কিন্তু সেই খুনি রাসেলও বসেছিল, কিন্তু ভিক্টরের পরিবারে কেউই তখন এই ব্যাপারটা জানতো না। এদিকে ফিউনারাল শেষে জজ এসে মার্গোকে বেশ বকাঝকা করে, কারণ প্রতিশোধের নেশায় যে কোনো কিছুই শেষ হয়ে যেতে পারে। এছাড়াও সে মার্গোকে থামানোর জন্য অনিচ্ছা সত্ত্বেও বলে বসে যে তুই আমাদের আপন ভাই না, তাই আমাদের ফ্যামিলির ব্যাপারে নাক গলানো বন্ধ কর। তবে মার্গোর এসব কথায় কোনো কিছুই আসে যায় না, কারণ তার কাছে ভিক্টর ছিল তার রক্তের ভাইয়ের মতোই, আর এই রক্তের বদলা সে নিয়েই ছাড়বে। এদিকে খুনি রাসেল ও তার বাবা টনি জর্জের গ্যাংয়েরই পার্টনার ছিল। তাদের মধ্যে নিয়মিত বিজনেস মিটিং হতো। ঠিক এমনই এক নিয়মিত বিজনেস মিটিং এর মাধ্যমে টনি জর্জকে রাসেলের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর সে প্রস্তাব দেয় যে রাসেলের নেতৃত্বে তারা ভিক্টরের মৃত্যু অনুসন্ধানের জন্য একটি ইনভেস্টিগেশন টিম বানাবে। মানে খুনি নিজেই কিনা খুনিকে খোঁজার কথা বলছে। কত বড় হাস্যকর মিথ্যা কথা চিন্তা করো। যাই হোক, ওই মিটিং এ মার্কো এসে বলে যে ভিক্টরের খুনিকে সে নিজেই খুঁজে বের করবে, মৃত্যু চেয়েও কঠিন শাস্তি দেবে। তার মুখ থেকে এই হুমকি শোনার পর টনি এবার তার দলবল নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। জজকে তারা সহজেই ভুলিয়ে রাখতে পারবে, কিন্তু মার্কোকে ফাঁকি দেওয়া এতটা সহজ না। খুব সামান্য ভুলের জন্য সে তাদের সবাইকে উপরে পাঠিয়ে দিতে পারে। ওইদিকে জজ কিন্তু টনির গেমের ফাঁদে একের পর এক খুন করতে যাচ্ছিল। টনির মূলত নিজের শত্রুকে জজের শত্রু বানিয়ে দিয়েছিল, আর তারা ভিক্টরের মৃত্যুর পিছনে তাদেরকে দায়ী করা শুরু করে, যার ফলে প্রতিশোধের নেশায় থাকা জর্জ ও ৭-৫ না ভেবে টনির কথা মতো সবাইকে মেরে সাফ করতে থাকে। মার্কো তখনও নিজের মতো করে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। সে পুলিশের কাছ থেকে জানতে পারে যে ভিক্টরকে খুব শক্তিশালী হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সে আরো জানতে পারে যে ভিক্টরের মৃত্যুর সাথে ওয়াসিমের মৃত্যুর হয়তো কানেকশন আছে, তাই এবার সে ওয়াসিমের মৃত্যুর ব্যাপারে প্রথমে খোঁজ নিতে শুরু করে। ওইদিকে মার্কোর ভয়ে টনির গ্যাং তো পুরোই ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা। তাদের মধ্যে তারিক আবার একটু ভীত ছিল। তখনই তাকে হুমকি দেয় যে যদি ভুলেও মার্কোর সামনে কোনো কিছু বলে ফেলে তাহলে তাকে সোজা জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এবার মার্কো কিন্তু এক পর্যায়ে ওই তারিকের কাছে জিজ্ঞাসাবাদ করতে আসে, কিন্তু তারিক জানায় যে ভিক্টরকে শেষবারের মতো ওয়াসিমের জানাজায় সে দেখেছিল। তারপর যা ঘটেছে সেই ব্যাপারে সে কিছুই জানে না। তখন মার্কো তাকে হঠাৎ জিজ্ঞেস করে বসে ওয়াসিমের সাথে তার সম্পর্ক কেমন ছিল। এই প্রশ্ন শুনে এবার সে পুরো ঘাবড়ে যায়। তারিক ভয়ে ভয়ে উত্তর দেয় ওয়াসিম তার প্রাণের চেয়েও প্রিয় ছিল, কিন্তু সে যে আসলে ওয়াসিমকে হত্যা করেছে তা তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। এখন মার্কো সেটা না জানলে ও তারিককে সে বলে যে ওয়াসিমের মৃত্যুর সাথে ভিক্টরের মৃত্যুর সম্পর্ক অবশ্যই আছে, আর সে ওই খুনিকে জলদি উপরে পাঠানোর ব্যবস্থা করবে। তারিককে এভাবে ধমকানোর পর সে ওই জুয়ার আড্ডায় বক্সিং রিংয়ে যায়, যেখানে নিয়মিত ওয়াসিম বাজি ধরত। সেখানে হাজির হওয়ার পরে লিগের চ্যাম্পিয়ন জেমসকে মার্কোকে রিংয়ে আসার জন্য চ্যালেঞ্জ দেয়। আসলে রাসেল আগে থেকে জেমসকে নিজের দলে সামিল করে নিয়েছিল। সে জানতো যে মার্কো ওয়াসিমের কিডন্যাপারদের খুঁজতে ওই রিংয়ে যাবে। সে জেমসকে আগে থেকে বলে যে মার্কো আসার পর তাকে এমন এক লোকের চেহারা বর্ণনা দিতে হবে যার সাথে রাসেলের কোনো মিল নেই। আর মার্কো সেই লোকটিকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলেও যেন সে আসলে কাউকে খুঁজে না পায়। প্ল্যান মোতাবেক মার্কোকে রিংয়ে চ্যালেঞ্জ করার পর সে জেমসকে আচ্ছা মতো ধুলাই করে দেয়। এমনকি জেমসের অনেকগুলো লোক মিলেও তার এক চুলো বাঁকা করতে পারে না। এভাবে হ্যাপি এক দুলাই হওয়ার পর মার্কো যখন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন সে রাসেলের কথা মতো কাল্পনিক এক চেহারা বর্ণনা দেয়। ওইদিকে টনিরা বুঝতে পেরেছিল যে মার্কো তাদের খোঁজার খুব কাছাকাছি চলে এসেছে, আর অল্প সময়ের মধ্যে হয়তো সে সব রহস্য জেনে যাবে। তখন রাসেলের এক শাকব্রেড জানায় চলো মার্কো তাদেরকে খুঁজে বের করার আগে তাকে এবং তার ভাইকে উপরে পাঠিয়ে দেয়। কিন্তু টনি বলে যে জজকে এখন মেরে ফেলা কোনোভাবেই লাভজনক হবে না,
বরং তাকে চরমভাবে ধাক্কা করানোর জন্য তার গোলগুলো কিডন্যাপ করতে হবে। সেদিন কেরালায় এক পোর্টে জজের প্রায় 120 কেজি স্বর্ণে আসার কথা ছিল। টনি প্ল্যান করছে তারা সেখান থেকে 30 কেজি স্বর্ণের খবর কাস্টমকে দিয়ে দেবে। কাস্টম এসে সে 30 কেজি স্বর্ণগুলোকে বাজেয়াপ্ত করার পর তারা জজের 4 জন লোককে একই কথা শুনিয়ে বলবে যে তাদের ভাগে 30 কেজি স্বর্ণ কাস্টমস ধরে ফেলেছে, আর এই ফাঁকে তারা বাকি 90 কেজি স্বর্ণ লুট করে দেবে। মানে জজের ব্যবসায় লালবাতি জ্বালানোর জন্য একটি কঠিন লেভেলে মাস্টার প্ল্যান করে ফেলে। ঠিক সেই মোতাবেক সফলভাবে তারা প্ল্যান বাস্তবায়ন করে 90 কেজি স্বর্ণ হাতিয়ে নিয়ে যায়। এদিকে জর্জ যখন জানতে পারে যে তার সব স্বর্ণ গায়েব হয়ে গেছে, তখন সে সব পার্টনারকে মিটিংয়ে ডাকে। সে সন্দেহ করে যে তাদের মধ্যে কেউ একজন হয়তো এই ঘটনার সাথে জড়িত, আর যদি কোনোভাবে তাকে ধরতে পারে তাহলে তার শেষ ঠিকানা হবে সোজা জাহান্নাম। মিটিং শেষ করে বেরিয়ে আসার সময় যখন গাড়িতে ওঠে তখন রাসেলের গ্যাং মেম্বাররা ইম্পর্টেন্ট কথা আছে বলে সেই গাড়িতে চড়ে বসে। তারপর হঠাৎ সে বলে উঠে যে কাস্টমসকে গোল্ডের খবরটা সে নিজেই দিয়েছিল, আর এই কথা বলার পর সাথে সাথে সে জজকে অনবরত ছুরির আঘাত করে জখম করে ফেলে। এরপর সে অবস্থাতেই জজকে গাড়িতে ফেলে তারা নেমে পালিয়ে যায়। সে ভেবেছিল যে পরিমাণ আঘাত করেছে হয়তো তাতে অনায়াসে জজ উপরে পৌঁছে যাবে, কিন্তু ভাগ্যক্রমে জজ সেই যাত্রায় বেঁচে গিয়েছিল, কিন্তু সে কোমায় চলে যায়। তবে এই কাহিনী দেখে টনির মাথায় এক আলাদা প্ল্যান চলে আসে। যেহেতু জজ মারা যায়নি তাই তাকে এখন অন্য কোনো খেলা খেলতে হবে। তাই সে মার্কোর কাছে এসে বলে যে ওই সব কিছু করছে তাদের সিন্ডিকেটের একজন গ্যাং মেম্বার। স্বর্ণ গায়েব করার সমস্ত দোষ সে দেবের গাড়ে চাপিয়ে দেয়। জজ এই কথা জানতে পেরে যাওয়ায় দেবী তাকে মারার চেষ্টা করেছিল। টনি রাসেলকে এটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু এর সবই যে টনির প্ল্যান ছিল তা তো আর বলার অপেক্ষা রাখে না। এদিকে এই কাহিনীতে হঠাৎ নতুন মোড় আসে। রাজ নামের এক ইউটিউবার পুলিশের কাছে গিয়ে জানায় যে বক্সিং রিং এর বাইরে এসে নিজের গাড়িতে ক্যামেরা ফিট করে কিছু ভিডিও রেকর্ড করেছে। মূলত ও ড্রাগ রিলিং এর ব্যাপারে এক স্ট্রং অপারেশন চালানোর জন্য সে পার্কিং লটে নিজের গাড়িতে ক্যামেরা ফিট করে রেখেছিল, আর ওই ক্যামেরাতে সে রাসেলের গ্যাংয়ের হাতে ওয়াসিমের কিডন্যাপ হওয়ার চেষ্টা স্পষ্টভাবে রেকর্ড করে নিয়েছে। কিন্তু সেই অফিসার সব ফাইল ডাস্টবিনে ফেলে দিয়ে খবরটা সোজা টনির কাছে পৌঁছে দেয়। সেই ইউটিউবারকেও কিডন্যাপ করে তাকে হত্যা করে ফেলে। তার মানে যতটুকু প্রমাণ তাদের হাতে ছিল তার সবই এখন শেষ হয়ে গেছে। কিন্তু ইন্সপেক্টর আশোক আগে থেকে এই ব্যাপারটা কিছু আন্দাজ করতে পেরেছিল, তাই জর্জের ফ্যামিলি ডক্টর সেবাস্টিয়ানের হাতে সে এক পেন ড্রাইভ তুলে দেয়। এই পেন ড্রাইভে ছিল ওই খুনের ভিডিও ফুটেজ। এইদিকে জজের জ্ঞান ফিরে ডক্টর সেটা জজের হাতে তুলে দেয়, যা দেখে জজের মাথা পুরো উড়ে যায়। ভিডিওটিতে বেশ স্পষ্টভাবে রাসেলের গ্যাংকে ওয়াসিমকে মারতে দেখা যাচ্ছে। জজ তৎক্ষণাৎ মার্কোকে ফোন করে জানায় যে রাসেলই হলো ওয়াসিমের আসল খুনি, কিন্তু মার্কো ঠিক তখনই সেই সময়টাতে রাসেলের গাড়িতেই বসেছিল, যার ফলে তার কথা শেষ হওয়ার সাথে সাথেই রাসেল পিছন থেকে মার্কোর গলা চেপে ধরে কাবু করে নেয়। এরপর তারা তাকে এক জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে তার জন্য একটি খবর করতে থাকে। রাসেল এসে এক ছুরি সোজা তার পিঠে ঢুকিয়ে দেয়, কিন্তু তবুও মার্কো চোখে এক ফুটেও ভয়ের চিহ্ন ছিল না। তখন রাসেল মার্কোর সামনে তার অ্যাসিস্ট্যান্ট আনোয়ারের একটি হাত কেটে ফেলে। বুঝতেই পারছো এই রাসেল কতটা হিংস্র সাইকো, তা তো আর বলার অপেক্ষা রাখে না। আনোয়ারের হাত এভাবে কেটে ফেলার পর রাসেল এবার মার্কোকে শেষ করার জন্য তার লোকদেরকে অর্ডার দেয়। তখন তার লোকেরা মার্কোকে শেষ করতে এলে এবার মার্কো শুরু করে তার আসল খেলা। সে তার হাত বাঁধা অবস্থাতে সেলফ মুখ ব্যবহার করে ছুরি দিয়ে একের পর এক লোককে উপরে পাঠাতে থাকে। এবার রাসেল এক লোকের কান কামড়ে দিয়ে পুরো কানের মাংস তুলে নেয়। এই মার্কো যে হিংস্র রাসেলের চাইতে কয়েক গুণ বেশি সেটা রাসেল নিজেও কল্পনা করতে পারেনি। পুরো গ্যাং তার উপর ছুরি চাপাতি নিয়ে হামলা করতে থাকলেও সবাইকে হাত পা বাঁধা অবস্থাতেই শেষ করে দেয় মার্গো। শেষ পর্যন্ত সে নিজের হাতের বাঁধনটা খুলতে সক্ষম হয়। দুই হাতে দুই কোড়াল নিয়ে রাসেল পুরো গ্যাংকে ছিন্ন ভিন্ন করে দেয়। এরপরে সে রাসেলের উপর হামলা করে বসলে দুজনের মধ্যে শুরু হয় কঠিন ফাইট। এরপর রাসেল ও মার্কের হাতে ধরাশায়ী হয়, কিন্তু মার্কো তখনই তাকে কদম না করে আহত আনোয়ারকে নিজের গাড়িতে তুলে দেয়। সে এবার গ্যাং মেম্বারদের কেটে কুচি কুচি করতে থাকে। সবাইকে কাটা শেষ হয়ে গেলে এরপর সে চলে আসে রাসেলকে মারতে। তবে যে না রাসেলকে খতম করতে যাবে ঠিক সেই সময় দেখা যায় যে টনি ইতিমধ্যে ভিক্টরের প্রেমিকা ঈশাকে কিডন্যাপ করে নিয়েছে। তখন জানায় ঈশার পেটে রয়েছে ভিক্টরের বাচ্চা, যার ফলে মার্কো যদি তার বংশধরকে বাঁচাতে চায় তাহলে সেই জন্য রাসেলকে ছেড়ে দেয়। এই সব কিছু দেখে পরিবারের খাতিরে মার্কো বাধ্য হয় রাসেলকে ছেড়ে দিতে। সেখান থেকে টনির দাবিগুলো শোনার পর জজের মাথা তো পুরোই হাত। ঈশাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে সে তার ব্যবসায় পুরো মালিকানাটাই সে নিজের হাতে করে নিতে চাইছিল, কিন্তু পরিবারের সব সদস্যরা তাতে কোনোভাবেই রাজি হয় না। তবে মার্কো জানায় সে তার পরিবারের জন্য যে কোনো লিমিট পর্যন্ত যেতে রাজি আছে। এরপর খোঁজ করতে করতে দেবের লোকেশনে যেতে সে সক্ষম হয়। সে তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে একটি কন্টেনারে বন্দি করে রাখে। মার্কো ওই কন্টেনারে বিষাক্ত 4G গ্যাসের এক সিলিন্ডার রেখে দিয়েছিল।
সে ওই গ্যাস ছেড়ে দিয়ে দেবকে বলে যে 1 ঘন্টার মধ্যে গ্যাস তাকে শেষ করে দেবে, তাই তার হাতে ঈশার লোকেশন জানার জন্য সময় আছে মাত্র 1 ঘন্টা। এই কথা বলে সে সেখানে একটি মোবাইল ফোন রেখে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর প্রায় শ্বাস আটকে যাওয়ার অবস্থাতেই দেব তাকে ফোন করে ঈশার লোকেশন জানিয়ে দেয়, কিন্তু লোকেশন জানিয়ে দেওয়ার পর এসে দেবকে ছাড়িয়ে দেওয়ার বদলে বোমা ব্লাস্ট করে পুরো কন্টেনারটিকে উড়িয়ে দেয়। এরপর সে ঈশাকে বাঁচানোর জন্য সোজা ওই লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু টনি আগে থেকে তাকে আটকানোর জন্য বিশাল এক দল তৈরি করে রেখেছিল। কিন্তু মার্কোর কাছে তারা সেফ তাসের করার মতো একদম উড়ে যায়। এতগুলো লোক মিলে ধারালো অস্ত্র দিয়েও তারা কোনোভাবে কোনো কিছু করতে পারলো না, বরং সিঁড়ি দিয়ে উঠতে মার্কো তাদের সবাইকে মেরে লাশের পাহাড় বানিয়ে ফেলে। অবশেষে বিল্ডিং এ ছাদে পৌঁছানোর পর সে চেয়ারে বসা একটি মেয়েকে দেখতে পায়, কিন্তু ওই চেয়ারে বসা মেয়েটা আসলে ঈশা ছিল না। তার মানে টনি এখানে আসলে তাকে ভুলিয়েই বলে নিয়ে এসেছে। এরপরেই টনি সেখানে এসে হাজির হয় এবং জানায় এটা আসলে তারই এক প্ল্যান ছিল। আসলে ঈশা এখনো তার কাছে বন্দী আছে। যদি মার্কো কোনো চালাকি করার চেষ্টা করে তাহলে ভিক্টরের অনাগত সন্তান এই পৃথিবীর মুখ দেখতে পাবে না। তাই মার্কো এবং জস উভয় পক্ষই টনির সাথে ডিল করাটাই হবে বুদ্ধিমানের কাজ। এখন টনির এই হুমকি পাওয়ার পর মার্কো রাসেলের কাছে গিয়ে এক ব্রিফ কেস তুলে দেয়, কারণ টনির কথা মতে সমস্ত লিগ্যাল ডকুমেন্ট সে ব্রিফ কেসে আনার কথা ছিল। কিন্তু রাসেল সে ব্রিফকেস খুলে যা দেখে তারপর তার হুঁশ উড়ে যায়। ওই ব্রিফকেসে রাখা ছিল তার বাবা জনির এক কাটা হাত। মূলত মার্কো আর জস মিলে টনির ওই হাল করে দিয়েছে। মার্কো রাসেলকে বলে যে যদি তারা ঈশাকে ছেড়ে দেয় তাহলে টনির লোকেশন দিয়ে দেবে, যাতে তারা সেখানে গিয়ে টনিকে বাঁচাতে পারে। এই সব কাণ্ড দেখে রাসেল তখন ঈশাকে ছেড়ে দিতে বাধ্য হয়। মার্কো এবার ঈশাকে নিয়ে চলে যাওয়ার সময় মেসেজের মাধ্যমে টনিকে লোকেশন দেয় রাসেল। তার দলবল নিয়ে সেখানে গিয়ে দেখতে পায় যে মার্কো টনিকে একই চেয়ারে বেঁধে রেখে তার মাথার উপরে অ্যাসিড এর কোটা ঝুলিয়ে রেখেছে। এছাড়াও এক বিশেষ মেকানিজমের সাথে ওই কোটা কানেকশন দেওয়া ছিল এক গুলিতে। তার মানে যদি সেটা কোনোভাবে নড়ে যায় তাহলে অ্যাসিড থেকে বাঁচলেও সে বন্দুকের ট্রিগার থেকে বাঁচতে পারবে না। তখন খুব সাবধানে ওই মেকানিজমটাকে অফ করে দিয়ে অ্যাসিডের কোটা সরাতে সক্ষম হয়। কিন্তু তাদের এক লোক হঠাৎ দরজা খুলে গিয়ে টনির চেয়ারে বসে এক বাটন অ্যাক্টিভ করে দেয়। মানে মার্কো সেখান থেকে আগে এক ভয়ানক মৃত্যুফাঁস সাজিয়ে রেখেছিল। রাসেল তখন আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। তারপর তার চোখের সামনে ভয়ানক বিস্ফোরণে টনির শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। চোখের সামনে এমন মৃত্যু দেখে সে পুরোই পাগল হয়ে যায়। এদিকে মার্কো ঈশাকে জজের কাছে নিয়ে যাওয়ার পর জজ মার্কোকে তার প্রেমিকা মারির সাথে ঈশাকে সেই জায়গায় সরিয়ে নিতে বলে, কিন্তু সে জজকে কোনোভাবেই একা রাখতে চাচ্ছিল না। তাই তারা সবাই জজের বাড়িতে থেকে যায়। ওইদিকে টনি মারা যাওয়ার পর রাসেল চলে যায় আরেক ভাই সাইরাসের কাছে। ওই সাইরাস কিন্তু টনি কিংবা মার্কো চাইতেও 100 গুণ খতরনাক গ্যাংস্টার। মানুষের শরীর কেটে কুচি কুচি করা তার যে প্রতিদিনকার নেশা। রাসেলের কাছ থেকে টনির মৃত্যুর খবর শোনার পর সাইরাস মার্কোর পুরো পরিবারকে খতম করার শপথ নেয় সেদিন। গভীর রাতে হঠাৎ ঈশার প্রেগন্যান্সি পিন ওঠে। এই অবস্থায় বাইরে নিয়ে যাওয়ার রিস্ক হবে দ্বিধায় জজ সমস্ত কাজই ঘরে সেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এর জন্য সে বাইরে থেকে নার্সকে ডেকে আনে। তবে কিছুক্ষণ পরে যে তাদের কি ঘটতে চলেছে সেই ব্যাপারে কারো কোনো ধারণা ছিল না। সাইরাস তার লোকদের নিয়ে এসে প্রথমে পুরো ঘরে ইলেকট্রিক লাইট অফ করে দেয়। তবে মার্কো ফ্যামিলির সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখার নির্দেশ দেয়। সে তার কথা মতো সবাইকে ভিতরে এক রুমে আটকে রাখে। এরপর সাইরাস নিজে গ্রেনেড মেরে তাদের ঘরের দরজা উড়িয়ে দেয়। এবার সে তার ফুল ফোর্স নিয়ে জজের ঘরে ঢুকে পড়ে। মার্কো তাদেরকে আটকাতে গেলেও তাদের মধ্যে একজন তাকে মেরে জিম্মি করে দেয়। এদিকে সাইরাস ও জজকে ছুরি আঘাত করে জখম করে ফেলে। এতগুলো লোকের সাথে একা দুজন লোক কি করে বা পেরে উঠবে? এদিকে মার্কোকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার সময় মারিয়া আলমারির ভিতর থেকে একজনকে গুলি করে দেয়। এই সুযোগে মার্কো তাদের কয়েকজনকে মেরে নিজেকে ছাড়াতে সক্ষম হয়, কিন্তু কসাই সাইরাস এসে তাকে এবার কুপাঘাত করে দেয়। মার্কো নিজের সর্বশক্তি দিয়েও তার সাথে পেরে উঠতে পারে না। এদিকে সাইরাসও তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে, এমনকি তার হাতে ছুরি ঢুকিয়ে মারাত্মকভাবে জখম করে দেয়। অন্যদিকে রাসেল দলবল নিয়ে যা করতে থাকে তা তোমরা কল্পনা করতে পারবে না। সে জজের পরিবারের সবাইকে খুব নির্মমভাবে হত্যা করতে শুরু করে। মার্কোকে ভীষণভাবে মেরে জখম করে দেওয়ার পরে সাইরাসও তাদের সাথে যোগ দেয়। এরা দুজনে মিলে তারপর যেটা করে সেটা হিংস্র পশুকেও হার মানায়। এমনকি মহিলা ছোট শিশুরাও তার হাত থেকে রক্ষা পায় না। তার চেয়ে আরো জঘন্যতম ব্যাপার হলো যে সাইরা ঈশাকে ওই অবস্থায় খুন করে তার পেটের বাচ্চাটিকে বের করে দেয়। শেষ পর্যন্ত তারা মারিয়াকে মার্কোর সামনে নির্বিচারে হত্যা করে ফেলে। কিন্তু তখনও মার্কোকে শেষ করে দেয়নি, বরং সে তার কাছে এসে বলে যে আমি চাইলে তোমাকে সহজে মারতে পারতাম, কিন্তু সবার মৃত্যু দেখাচ্ছি তোকে, যে যন্ত্রণাটা তোকে মৃত্যু দিয়েও আমি দিতে পারতাম না। এই কথা বলে সাইরাস আর রাসেল তাদের দলবল নিয়ে মার্কোকে ফেলে চলে যায়। এভাবে শেষ হতে দেখা ছাড়া মার্কোর আর কিছুই করার থাকে না। ফ্যামিলি সবার এই নির্মম মৃত্যুর পর মার্কো যেন এক মনস্টার হয়ে ওঠে। এবার সে নিজে পোষা কুকুরের সাহায্যে সাইরাসের আস্তানার সন্ধান পেয়ে যায়। তারপর সেখানে যাওয়া মাত্রই সাইরাসের অনেকগুলো লোক এসে তার উপর হামলা শুরু করে।
কিন্তু এবার মার্কোর আর হারানোর কিছুই ছিল না। তাই সাইরাসের লোকেরা তার কাছে তাসের ঘরের মতো উড়ে যেতে শুরু করে। প্রায় 100 খানেক লোককে সে একাই খতম করে দিয়ে মারাত্মক স্টাইলে সাইরাসের কাঁধে ছুরি ঢুকিয়ে দেয়। এদিকে এরপর সে নিচ থেকে মেশিন গান তুলে নিয়ে সমস্ত লোককে সোজা জমের বাড়িতে পাঠিয়ে দেয়। এবার সরাসরি রাসেলের সাথে তার ফাইট করা শুরু হয়। রাসেল প্রথমে তাকে এক হাতুড়ি দিয়ে মারতে সক্ষম হলেও পরক্ষণে তার মুখ্যম জবাব দেয়। দুজনকে একাই কাবু করে দিয়ে সে নিজে রাসেলকে ছুরি ঢুকিয়ে দেয়। ঠিক সেই সময়টাতে তার চোখে নিজের পরিবারের নির্মম মৃত্যু দৃশ্যগুলো বেশি ওঠে, যার ফলে সে এবার রাসেলকে একের পর এক আঘাত করতে থাকে। মার্কো আরো একটি ভয়ানক কাজ করে বসে। সে লিটারালি রাসেলের বুক ফালা ফালা করে দিয়ে তার হাত একে ভাগ করে নেয়। মুভির মধ্যে এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। এবার রাসেলকে এভাবে মরতে দেখে সাইরাস হঠাৎ ভিক্টরের ছেলেকে তুলে নিয়ে অ্যাসিডে ফেলে দেয়। কিন্তু মার্কো তখন প্রচন্ড গতিতে তার গলা বরাবর ছুরি দিয়ে তার মাথা কেটে ফেলে, আর এরপর তার বডিটাকে নিয়ে সে অ্যাসিডের মধ্যে পড়ে গলে যায় ঠিক জলের মতো করে। এভাবে মার্কো তার পরিবারের একমাত্র সন্তানকে বাঁচিয়ে দেওয়ার পাশাপাশি তার ফ্যামিলির হত্যার চরম প্রতিশোধ আদায় করে নেয়। এখন তার কাছে একমাত্র অবলম্বন হিসেবে বাকি আছে ভিক্টরের সন্তান, যাকে বড় করে তোলার দায়িত্বটা সে নিজের কাঁধে তুলে নেয়। ঠিক ওই স্থানের মধ্য দিয়ে শেষ হয় মার্কোর মুভিটি। থ্যাংক ইউ বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে যাবে। দেখা হবে পরের ভিডিওটিতে।